দর্শক শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর সকালের এই আয়োজনে। আমি ফারহানা রহমান রয়েছি আপনাদের সাথে। আজকের দিনটিতে নিশ্চিতভাবে আমি জানি যে আপনারা পত্রিকা হাতে না নিলেও অন্তত অনলাইনটি খুলে রেখেছেন, কারণ যারা এই মুহূর্তে ঘরের বাইরে যাওয়ার চিন্তা করছেন, কাজে হোক, অফিসে হোক, কিংবা সন্তানকে স্কুলে দিতে হোক, সবাই রাস্তাঘাটের খবরটি অন্তত জানতে চান যে এই মুহূর্তে যে কোটা আন্দোলনকারী গতকাল রাত পর্যন্ত রাস্তায় ছিল, আজকে তাদের কোনো ধরনের ঘোষণা না থাকলেও অবস্থান থাকবে কিনা সেটা নিশ্চয়ই নিশ্চিত হতে চান। এছাড়াও অন্যান্য যে খবরগুলোর দিকে আপনারা নজর দিতে চান, সে কারণে নিশ্চয়ই এই মুহূর্তে আপনারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। আমরা চেষ্টা করব বেশ কিছু খবর নিজে থেকে আপনাদেরকে জানানোর এবং আলোচনা করার। শুরু করতে চাই প্রথম আলো দিয়ে। প্রথম আলোর প্রধান খবরটি হচ্ছে, গুরুত্ব পাবে ভূ রাজনীতি ও সম্পর্কের উত্তরণ। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে তাদের এই প্রতিবেদন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীনে রয়েছেন, বেইজিংয়ে পৌঁছেছেন গতকাল। এছাড়া অন্যান্য খবরের মধ্যে রয়েছে, রাজধানী মোড়ে মোড়ে অবরোধ, কোটা বিরোধী আন্দোলন। কোটা ও শিক্ষক আন্দোলন নিয়ে কথা নেই সংসদীয় কমিটিতে। কর্মবিরতি চলছে, সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে কর্মবিরতি চলছে। চাঁদাবাজির নিয়ন্ত্রকেরাই রাজনীতিতে প্রভাবশালী, সরজীবনে এটি বগুড়ার খবর। আরেকটি খবর আমরা দেখছি, সেটা হচ্ছে হৃদযন্ত্রের সমস্যায় আবার হাসপাতালে খালেদা জিয়া। সেই খবরটি রয়েছে। আমরা দেখেছি দুদিন আগেই তিনি ফিরেছিলেন বাসভবনে, আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। আইনি পথে সমাধানের জোর তৎপরতা সরকারের, কোটা বিরোধী আন্দোলনের খবর। এরপর আমাদের হাতে রয়েছে সমকাল। সমকালের প্রধান খবরটি যদি দেখি, সেখানেও আসলে কোটা বিরোধী আন্দোলনের প্রধান খবর হিসেবে রয়েছে, এবার আসছে সারা দেশে দিনভর সর্বাত্মক ব্লকের 48 ঘন্টার মধ্যে সমাধানের আশা। জরুরি বৈঠকে বসেছিলেন গতকাল 5 মন্ত্রী প্রতিমন্ত্রী। পিএসসি সেই গাড়ি চালক আবিদের বিপুল সম্পদ। গতকাল সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার গণমাধ্যম সহ সব ধরনের গণমাধ্যমে এটি বড় খবর ছিল, একজন গাড়ি চালকের বিপুল সম্পদের খবর। এছাড়াও ইসলামী ব্যাংকের ঋণ নেয়া 14 প্রতিষ্ঠানের নথি তলব। ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ। এর আগে তথ্য দিতে কেন্দ্রীয় ও ইসলামী ব্যাংক করেছে গড়িমসি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে হোঁচট, ষান্মাসিক পরীক্ষার প্রশ্ন ফাঁস। যুগান্তর, কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে কোটা বিরোধীরা। আগামীকাল থেকে আবারও সেই তুমুল আন্দোলন চলবে যদি এর মধ্যে সমাধান না হয়। পিছু হটব না, বিজয় নিয়ে ক্লাসে ফিরব। কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। স্থবির রাজধানী সড়ক, জনদুর্ভোগ চরমে। শুধু রাজধানী নয়, আসলে বাংলাদেশের সবগুলো বড় শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এটি ব্যাপক আকার নিচ্ছে। ঢাকাকে আন্দোলনমুখী করাই বড় চ্যালেঞ্জ। নির্বাচনের ত্যাগ দক্ষতাকে প্রাধান্য বিএনপির। আচ্ছা, এটা বিএনপির আন্দোলনের খবর। পিএসসির 3 কর্মকর্তা সহ 17 জন গ্রেফতার। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস। রুদ্ধদ্বার বৈঠকে 5 মন্ত্রী প্রতিমন্ত্রী। এটি কোটা বিরোধী আন্দোলনের খবর। এরপর কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান খবরটি আমরা দেখছি, সেই পিএসসির কর্মকর্তাদের তালিকা যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে যুক্ত ছিলেন। সেখানে দেখা যাচ্ছে প্রায় 17 জনের একটি লিস্ট। এছাড়াও রয়েছে 7 বছরে 566 কোটি ডলার দিয়েছে চীন। বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা। এর বাইরে আমরা দেখছি নরসিংদীতে একদিনের রেল লাইনের 6 মরদেহ। বামদের নাটকীয় উত্থান, প্রত্যাখ্যাত উগ্র ডানপন্থীরা। এটি ফ্রান্সের নির্বাচন। আন্তর্জাতিক অঙ্গনে এটি আসলে বড় খবর ছিল গতকাল এবং গত পরশু। ফ্রান্সের নির্বাচন নিয়ে দেশ জুড়ে ছড়িয়েছে বাংলা ব্লকেড, যানজটে দুর্ভোগ। কোটা বাতিল না করে সংস্কারের পক্ষে মত, মন্ত্রীদের বৈঠকে আলোচনা। মূলত কোটার আন্দোলন যারা করছেন তারা কিন্তু সংস্কারের বিষয়েই কথা বলছেন, তারা কিন্তু মোটেও বলছেন না যে পুরো কোটা ব্যবস্থাটাই বাতিল হোক। এরপর আমরা দেখছি ইত্তেফাকের প্রধান খবর, কোটা বিরোধী আন্দোলন তো রয়েছেই, সারা দেশে শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধ। কোটা বাতিলের হাইকোর্টের রায়ের অপেক্ষায় রাষ্ট্রপক্ষ, প্রশ্ন ফাঁস। পিএসসির 2 উপপরিচালক সহ 17 জন গ্রেফতার। আবারও মাঠে নেমেছে স্বর্ণচোরা কারবারিরা। রেলে ভয়াবহ 2 বছর
রেলে ভয়াবহ অবস্থা, ৭৭ কোটি টাকার অনিয়ম। এরপর জনকণ্ঠ, প্রধানমন্ত্রীর চীন সফরে খবর রয়েছে কোটা সংস্কারের খবর। রাজপথে আবারও অবরোধ, প্রশ্ন ভাসে পিএসসির 2 উপপরিচালক সহ 17 জন গ্রেপ্তার। ঢাকা নগরীর জন্য এআই উপযুক্ত নয়। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে 6 জন নিহত। ওবায়দুল কাদেরের সঙ্গে 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক। মোটামুটি বলা যেতে পারে প্রায় একই খবর ঘুরে ফিরে রয়েছে। পিএসসির প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার, রাজপথের খবর, চীন সফর প্রধানমন্ত্রী। এর বাইরে আসলে আজকে আর খুব বেশি খবর নেই, অন্তত প্রথম পাতায় খুব বেশি খবর নেই। আমরা যদি দেখি এরপর বণিক বার্তা, 5 বছরে 34,000 কোটি টাকার নগদ প্রণোদনায় রপ্তানি গড়মিলের প্রভাব রয়েছে। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি দেশের খাদ্য নিরাপত্তাকে আরও নাজুক করে তুলেছে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ। এরপর আমরা একটু ইংরেজি পত্রিকায় চোখ বুলিয়ে নিতে চাই। দ্য ডেইলি মেসেঞ্জার বলছে এসিসি অর্থাৎ অ্যান্টি কারাপশন কমিশন স্টার্টস প্রবিং ইললিগ্যাল অ্যাসেটস ফর 20 রাজুক স্টাফ, অর্থাৎ রাজুকের 20 জন কর্মকর্তার তালিকা তারা দেখছে। আওয়ামী লীগ ওয়ান্টস টু রিজলভ ইস্যু ভায়া কোর্ট, এটি কোটা মুভমেন্ট নিয়ে বলা। মেক ডুইং বিজনেস ইজি, এটি আসলে মন্তব্য প্রতিবেদন। এরপর আমরা দেখছি ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবরটি হচ্ছে গভর্নমেন্ট প্ল্যান্স রেজিং টু 50 বিলিয়ন টাকা উইথ সুকুক টু সাপ্লিমেন্ট বন্ডস। PM reaches Beijing to start 4-day official visit to China. ACC 6 Bangladesh Bank info on 30 billion Islamic bank loan. Daily Star এর প্রধান খবরটি হচ্ছে কোটা প্রোটেস্ট অন, গভর্নমেন্ট লুকস টু সুপ্রিম কোর্ট ফর এ ওয়ে আউট। কোয়েশ্চেন লিক, 6 PSC অফিসিয়ালস 11 আদার্স অ্যারেস্টেড। সেই সাথে শেখ হাসিনার চীন সফরের খবর তো রয়েছেই। হাসিনা ইন বেইজিং অন 4 days ভিজিট। যেটা বলছিলাম দর্শক, যে কোটা আন্দোলনটি বড় খবর হিসেবে রয়েছে আজকে, কারণ আমরা দেখেছি গত 2 দিন বলা যেতে পারে যে পুরো রাজধানী অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা। কোটা সংস্কারের সাথে যে আন্দোলনকারী রয়েছেন সংশ্লিষ্ট তারা, সেই সাথে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও আমরা দেখেছি এই আন্দোলনটি চলেছে বেশ জোরে সোরে। রেল এবং রাস্তার অবরোধ ছিল সব উল্লেখযোগ্য। এছাড়াও কোটা আন্দোলনকারীদের ঘটনাটি ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটি হচ্ছে পিএসসির যে 17 কর্মকর্তা, তার মধ্যে গাড়ি চালক যিনি, তার কথাটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এই খবরগুলি মোটামুটি মূল খবর হিসেবে রয়েছে গণমাধ্যমের পাতায়। আর সেই সাথে চীন সফর তো রয়েছে, যে কতটা গুরুত্ব পাচ্ছে চীন সফর, এই বিষয়গুলি নিয়েই আলোচনা করব। আমাদের সাথে অতিথিরা যুক্ত হবেন। দর্শক, আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান তপন। সাইফুর রহমান তপন, আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। প্রথমে একটু প্রধান খবরগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন বেশ দীর্ঘ হবে বলে কি আপনি মনে করছেন এই মুহূর্তে যে আন্দোলনটি চলছে? ধন্যবাদ আপনাকে। এটা দীর্ঘ হওয়ার সুযোগ কম। প্রথমত আন্দোলনের যে চরিত্র আমি বুঝছি যে এখানে সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যাপক সংযোগ থাকলেও এটা মূলত একটা রাজনৈতিক আন্দোলন। কারণ একটা শক্তিশালী নেটওয়ার্ক ভিন্ন এইভাবে সংগঠিত করা যায় না। সেটা ছাত্র আন্দোলন সম্পর্কে যাদের ধারণা আছে তারা অন্তত এই কথাটি বিশ্বাস করবেন। তো দ্বিতীয় বিষয় হলো যে
এই যে মানে তারা যে এখানে তথাকথিত ব্লকেড ঘোষণা করছে, বড় বড় আমাদের দেশের মানুষ অবরোধ শব্দটার সাথে পরিচিত, ব্লকেড শব্দটার সাথে পরিচিত না। ইংরেজি যারা জানেন তারা হয়তো কেউ কেউ এটা জানতে পারে। এখন এই ব্লকেড কিন্তু আপনার দীর্ঘ সময় পর্যন্ত করা সম্ভব না, কারণ ক্লান্ত হয়ে যাবে। অন্তত সাধারণ যে শিক্ষার্থীরা আছে ওখানে তারা ক্লান্ত হয়ে যাবে এবং তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে একটা সময়। তখন আপনি দেখবেন মাঠের আসল রূপ। আমরা মানে বাংলাদেশ কিন্তু ইতিপূর্বে বহু আন্দোলন দেখেছে, বিশেষ করে ছাত্রদের। আমি সাম্প্রতিক অতীতের কথা বলছি, যেগুলোকে একটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হিসেবে শুরু হয়েছিল, কিন্তু এগুলোর পরিণতি আমরা কিন্তু দেখেছি সেটা। তো ফলে এটা দীর্ঘায়িত হওয়ার মানে সুযোগ এটার সামনে কম। আর সরকার যেটা চাচ্ছে, সরকার যেহেতু আদালতে গেছে বিষয়টা, সরকার আপাতত আদালতের মাধ্যমেই বিষয়টাকে ফয়সালা করার চেষ্টা করছে। তো সেইটা যদি না হয়, অর্থাৎ আদালত যদি ধরুন আদালত বললেন যে এখানে প্রধানত বিরোধ মুক্তিযুদ্ধ কোটা, যে যাই বলুক, এখানে কোটা বিরোধী বলুন আর কোটা সংস্কার বলুন, মূল বিষয়টা হলো মুক্তিযুদ্ধ কোটা, মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, সেটা হলো তার মূল টার্গেট। কারণ স্লোগানগুলোতে এটা স্পষ্ট। আমি কালকে কারণ বাজারের এদিক দিয়ে আমি অফিস থেকে ফিরছিলাম, বলে আমি দেখেছি ওই যে যারা অবরোধ করেছিল তাদের স্লোগান, তাদের রাতে তো আর প্ল্যাকার্ড ছিল না এটা। তো তখন আদালতের সিদ্ধান্তের পরে কিন্তু গভর্নমেন্টের একটা সক্রিয়তা আমরা দেখব, সেটা এখন যেটা তেমন দেখা যাচ্ছে না। তো এই হলো আমার এই আন্দোলন সম্পর্কে। সেক্ষেত্রে আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে এই কোটা আন্দোলনের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি মুহূর্তে, সেটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস। প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত তাদের সামনে আসার খবরটি, পিএসসির 17 জন কর্মকর্তা কর্মচারীর নাম তার সামনে দেখছি, এবং সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন একজন গাড়ি চালক, বিপুল সম্পদের খবর পাওয়া গেছে তার। আমরা এটি আলোচনায় রাখতে পারি। পিএসসির এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে ঠিকই, আরেকটি খবর ছোট করে আছে, সেটি হচ্ছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে হোঁচট। পরীক্ষার আগে ফেসবুক এবং ইউটিউবে সমাধান সহ প্রশ্ন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী। অর্থাৎ আমি যদি বলি যে একেবারে আমার স্কুল থেকে শুরু করে আমার চাকরি জীবনের সর্বোচ্চ যে পরীক্ষাটি, সেখানেও প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটছে। আলোচনা সমালোচনা অনেক কিছুই আছে, কিন্তু এই যে চর্চাটি, যারা ফাঁস করছেন তারা তো করছেন, কিন্তু যারা কিনছেন বা যারা নিচ্ছেন তাদেরও কি একই সাথে সমালোচনা হওয়া উচিত নয়? কারণ আমি কিনছি বলেই তো সেটি বিক্রি হচ্ছে, আমি আমার সন্তানের জন্য কিনছি, যিনি সমালোচনা করছি তিনিও এই প্রক্রিয়ার সাথে জড়িত। দেখুন, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের যে এই যে তর্ক, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের যে তর্ক, এই তর্ক মানে বরাবরই ছিল, সামনেও থাকবে এই তর্ক। তা আমি এই তর্কে যাচ্ছি না কে এখানে প্রধানত দায়ী। আমি বলছি যে আপনি দেখুন যে নতুন একটা কারিকুলাম চালু হলো এবং এটা নিয়ে একটু বিতর্ক হচ্ছে, সরকার একটু মডিফাই করছেন। তবে যারা ওয়াকিবহাল, অর্থাৎ বিষয়টা সম্পর্কে যারা জানেন, তারা কিন্তু অনেকেই আশাবাদী ছিলেন। আশাবাদী এই অর্থে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আসছে, অন্তত শিক্ষার্থীদের যে কর্মের সাথে যুক্ত করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এখানে চালু হচ্ছে। আমি অন্তত একজন পর্যবেক্ষক হিসেবে এই ব্যাপারে কিছুটা আশাবাদী ছিলাম। কিন্তু দেখুন, এখানে ষান্মাসিক যে পরীক্ষার যে মূল্যায়নের যে বিষয়গুলো আছে, যেগুলো প্রশ্ন করা হবে, সেগুলো ফাঁস হয়ে গেছে। তার মানে হলো এটা একটা সিস্টেমিক দুর্বলতা। সিস্টেম, প্রাথমিক হোক, মাধ্যমিক হোক, মানে শিক্ষা প্রতিষ্ঠান হোক আর পিএসসি হোক, সিস্টেমের মধ্যেই গলদ আছে। এবং এই সিস্টেমের গলদগুলো, পিএসসির বিষয়টির দিকে আপনি খেয়াল করুন, এটা যদিও ঠিক 2004 বা 5-এর মতো ওই সময় ব্যাপকভাবে যে
প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, পিএসসির প্রশ্নপত্র, যে কারণে পরীক্ষাটাই বাতিল হয়ে গিয়েছিল। হয়তো অত ব্যাপক আকারে ঘটনাটা ঘটেনি, কিন্তু সিস্টেমের মধ্যে দুর্বলতাটা এই না, যে এই সিস্টেমটা কি আসলে মানে আমি আমি যে একটা সিস্টেমের অংশ হচ্ছি, এটি কি চর্চিত মনে হচ্ছে না যে আমি ক্লাস 4, 5, 6, 7 যখন আসলে ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছি, তখন আসলে আমি যখন আমার সর্বোচ্চ পর্যায়ে যাব তখন তো আমি এই চর্চার মধ্যেই আছি আসলে, আমার মাইন্ডসেট তো সেই মানসিকতা, এটা বেসিক মানসিকতা। ধরুন দুর্নীতি নিয়ে যখন আজকে যখন দুর্নীতির ঘটনাগুলো ফাঁস হচ্ছে, এই প্রশ্নও কিন্তু উঠছে যে মানে কেউ কি তার বাবাকে প্রশ্ন করেছে, বাবা এত টাকা তুমি কোথা থেকে নিয়ে আসো? অর্থাৎ আপনার ওই যে প্রশ্নপত্র ফাঁসের যে যে বিষয়টাকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, এই দুর্নীতির ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা আছে। সেটা পরিবারের কেউ প্রশ্ন করছে না, সমাজের কেউ প্রশ্ন করছে না যে লোকটা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, এটা কোত্থেকে হলো। অন্তত প্রশ্ন করলেও কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়, কিন্তু করছে না। এটা প্রধান কারণটা হলো মানুষের জীবনে আমাদের এখানে মানে নানা পর্যায়ে অনিশ্চয়তা বিরাজমান। অনিশ্চয়তার কারণে মানুষ ওই যে খড়কুটোও ধরে, যে কোনো মূল্যে সে বাঁচতে চায়, যে কোনো মূল্যে সে নিজেকে উত্তরণ ঘটাতে চায়। এই মানসিকতা তো আপনি আইন দিয়ে, এই মানসিকতা দিয়ে আপনি পুলিশ দিয়ে কিংবা কোনো প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। জি জনাব তপন, এটা আসলে দীর্ঘ তর্কের বিষয়, কিন্তু আমি যদি একটু ছোট করে আপনার এই প্রশ্নটিরই উত্তরের প্রথম দিকে একটু আসতে চাই, যে নতুন যে কারিকুলাম, সেই কারিকুলামে তো আসলে প্রশ্ন আগে থেকে ফাঁস হবে বা প্রশ্ন আসলে পাওয়া যাবে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে, বা কোচিং সেন্টারের উপর নির্ভরশীলতা কমানোর জন্য কারিকুলামের যে পরিবর্তন, এই যে নানামুখী চিন্তা করা হলো নতুন কারিকুলামে, সেটি আসলে কি বিফল হলো বলে মনে হচ্ছে আপনার কাছে? যে আমি সিস্টেমিক দুর্বলতার কথা, এটা গলতটা মানে সারাই, অর্থাৎ মেরামত করলে এটা সমাধান হয়ে যায়। মেরামত করাটা এই অর্থে বলছি, আমি যতটুকু জানি যে এই যে নতুন কারিকুলামে কিন্তু স্কুলগুলোকে তো এমনভাবে ট্রেন করা হচ্ছে, মানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষকদেরকে, তারাই তো প্রশ্ন তৈরি করার কথা। মূল্যায়নের যে পদ্ধতিটা বলে দিয়েছে এনসিটিবি, কিন্তু সেখানে কি প্রশ্ন করা হবে, মানে কি ধরনের বিষয় শিক্ষার্থীদের কাছ থেকে বের করে নিয়ে আসা হবে, এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরই দায়িত্বটা থাকা উচিত। তাহলে বিষয়টা এরকম হবে না। কারণ যদি আপনি একটা সেট প্রশ্ন দিয়ে দেন, ফলে সবাই ওইটা কিন্তু নোটবুকের মতনই ব্যাপার হবে। উত্তর যেমন নোটবুকে পাওয়া যায়, প্রশ্ন যদি এই স্টাইলে করা হয়, তাহলে এখানে এই দুর্বলতাগুলো দেখা যাবেই। সেটা আমার ধারণা এগুলো মেরামত করা হবে, সংশোধন করা হবে। জি, আরেকটি খবর নিয়ে কথা বলতে চাই, কারণ চীন সফরে রয়েছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী। আমাদের সাথে চীনের সম্পর্ক বাড়ছে। চীনে যাওয়ার আগে প্রধানমন্ত্রী ঘুরে এসেছেন ভারত। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দেশের সাথে সম্পর্কই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই চীন সফর থেকে এবার আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ ঠিক কোন কোন বিষয়গুলিতে লাভবান হতে যাচ্ছে এবং সম্পর্কের কোন জায়গাটিতে এই মুহূর্তে মনে হচ্ছে একটু বেশি উষ্ণতা রয়েছে? দেখুন, চীনের উপর আমাদের যে নির্ভরতা, একটা তো হলো যে চীন আমাদের অনেক কাছের দেশ। এটা যেমন ভৌগোলিকভাবে কাছের দেশ, সেটা যেমন সত্য, এবং একটা পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি, সেটা যেমন সত্য, তেমনি আমাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের জন্য অনেক ফান্ড প্রয়োজন। সেই ফান্ডের অন্যতম উৎস বর্তমানে চীন, সেটা। এবং আমি পত্রপত্রিকায় যেটা দেখেছি, বিভিন্ন মিডিয়াতে এটাগুলো রিপোর্ট হয়েছে যে সরকার কিন্তু মূলত বিভিন্ন যে উন্নয়ন প্রকল্প আছে, সেই উন্নয়ন প্রকল্পের যে ফান্ডিংয়ের যে বিষয়টা, এবং বর্তমানে যে ডলার ক্রাইসিস আছে, সেটাও সমাধানের জন্য একটা চেষ্টা মানে করা হবে, সেটা শি জিনপিং সাথে বৈঠকে। আরেকটা বিষয় যেটা আমার মনে হয়, সেটা হলো ব্রিক্স নিয়ে। আপনি জানেন ব্রিক্স জোটে কিন্তু নতুন অনেকেই যুক্ত হতে চাচ্ছে। ইতিমধ্যে সম্ভবত তাজিকিস্তানকে চীন বলেছে যে চীন সুপারিশ করবে। ফলে বাংলাদেশও এখানে এই বিষয়টা ডিজার্ভ করে, ফলে এই বিষয়টাও থাকতে পারে, সেটা আমার ধারণা। আর এই যে বৃহৎ দুই দেশ ভারত এবং চীন, তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার পর্যবেক্ষণে
এটা তো কূটনীতির খেলা। এই কূটনীতির খেলায় আমরা মোটামুটি মানে উতরে যাচ্ছি বলেই আমার কাছে মনে হয়। মানে এখানে অর্থাৎ হতাশার কিছু নেই বলে আমার কাছে মনে হয়। সেটা দুই দেশের সাথে কূটনৈতিক ডিলের ক্ষেত্রে আর কি আমি কথাটা বলছি। অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম তপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাইফুর রহমান তপন, নিশ্চয়ই আগামীতে আরও কথা হবে, ভালো থাকবেন।